আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানে বিমান হামলা চালালো আফগানিস্তান। বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, বিপাকে ভারত। কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত 24। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে ইসরায়েল, দাবি মার্কিন গোয়েন্দাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিবেশী পাকিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী এবং শত্রুভাবাপন্ন গোয়েন্দা চক্রের আস্তানা লক্ষ্য করে আকস্মিক বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান। গত বৃহস্পতিবার রাতে চালানো এই হামলার বিষয়টি গতকাল শুক্রবার নিশ্চিত করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার ফলে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি এখন চরম হুমকির মুখে পড়েছে এবং সীমান্ত জুড়ে নতুন করে তীব্র যুদ্ধ উত্তেজনা দেখা দিয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই বিমান হামলা চালানো হয়। দুই দেশের সীমান্ত সংলগ্ন এই এলাকাগুলোতে উগ্রপন্থী গোষ্ঠী আইএসআইএল খোরসান আইএসআইএসকে এর ঘাঁটি ছিল। আফগানদের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রচ্ছন্ন সহযোগিতায় এই ঘাঁটিগুলো থেকে আফগানিস্তানের অভ্যন্তরে বড় ধরনের হামলার পরিকল্পনা ও সমন্বয় করা হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় আইএসআইএসকে এর শীর্ষ নেতাদের একটি আস্তানা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। তবে আফগানিস্তানের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে একে মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছে। পাকিস্তানের দাবি, দায়েশ আইএসআইএল সহ প্রায় 2 ডজনেরও বেশি সন্ত্রাসী সংগঠন আসলে আফগান তালেবান সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় আফগানিস্তানের মাটিতেই অবস্থান করছে এবং সেখান থেকেই তাদের কার্যক্রম পরিচালনা করছে। আফগানিস্তান ঠিক কী ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে এই হামলা চালিয়েছে তা কাবুল স্পষ্ট করেনি। তবে সামরিক বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের বিমান বাহিনীতে বড় কোনো যুদ্ধবিমান না থাকলেও অন্তত 6টি হালকা বিমান, 23টি হেলিকপ্টার এবং বেশ কিছু সামরিক ড্রোন রয়েছে, যা এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত লড়াইয়ে ব্যবহার করা হয়েছে। তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রকল্পকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে। এরই মধ্যে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় নিজেদের কৌশলগত পরিকল্পনা জোরদার করছে নয়াদিল্লি। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের 60,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মেডক হাইড্রো পাওয়ার প্রকল্প বর্তমানে নির্মাণাধীন। এর পাল্টা জবাব হিসেবে ভারত অরুণাচল প্রদেশের আপার সিয়াং ও সিয়াং জেলার প্রস্তাবিত 11,000 মেগাওয়াট ক্ষমতার সিয়াং অপার মাল্টিপাস প্রজেক্ট অর্থাৎ SEUMP বাস্তবায়নের উদ্যোগ এগিয়ে নিয়েছে। রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান NAHPC পরিচালিত এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি থেকে বছরে প্রায় 47 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,50,000 কোটি রুপির সমান। তবে দুই দেশের প্রকল্পের অগ্রগতিতে রয়েছে স্পষ্ট পার্থক্য। যেখানে চীনের মেডক প্রকল্পের নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে, সেখানে ভারতের SEUMP এখনো সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক প্রস্তুতির পর্যায়ে রয়েছে। নির্মাণ পূর্ব কার্যক্রমও এখনো শুরু হয়নি। ইয়ারলুং সাংপো নদী ভারতে প্রবেশের পর সিয়াং নামের পরিচালিত হয় এবং পরে ব্রহ্মপুত্র নদে রূপ নেয়। এই নদী অরুণাচল প্রদেশ ও আসামের লাখো মানুষের জীবিকা, কৃষি ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষজ্ঞদের আশঙ্কা, উজানে এত বড় বাঁধ নির্মাণ হলে নদীর স্বাভাবিক প্রবাহে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর ফলে কৃষি, জীববৈচিত্র্য ও স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হঠাৎ ও ভয়াবহ বন্যার ঝুঁকিও তৈরি হতে পারে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরে গত 2 সপ্তাহ ধরে চলা তীব্র সরকার বিরোধী আন্দোলন ও রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো অঞ্চল জুড়ে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন বা সম্পূর্ণ অচলাবস্থা জারি করা হয়েছে, যার ফলে থমকে গেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। নিহতদের মধ্যে 4 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাকিরা সাধারণ নাগরিক। এছাড়া সহিংসতায় প্রায় শতাধিক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এখনো পর্যন্ত 5 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের 27 জুলাই আজাদ কাশ্মীরের 45 আসনের আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে ভারত শাসিত কাশ্মীর থেকে এসে পাকিস্তানে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য 12টি আসন সংরক্ষিত রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গত 9 জুন থেকে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে গড়ে ওঠা এই আন্দোলনকে সরকার ইতোমধ্যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করলেও বিক্ষোভকারীরা আন্দোলন থেকে পিছু হটেনি। বর্তমানে হাজার হাজার আন্দোলনকারী আঞ্চলিক রাজধানী মুজফ্ফরবাদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে রাওয়ালকোট শহরের উপকণ্ঠে অবস্থান নিয়েছেন। টানা 2 সপ্তাহের এই অচলাবস্থার কারণে আজাদ কাশ্মীরের সাধারণ মানুষ চরম খাদ্য ও ঔষধ সংকটে পড়েছেন। ইন্টারনেট ও স্যাটেলাইট সেবা বন্ধ করে দেওয়ায় ব্যাংকিং কার্যক্রম এবং এটিএম বুথগুলো অচল হয়ে পড়েছে। সরকারি নির্দেশে পেট্রোল পাম্প এবং বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেমন আকাশচুম্বী, তেমনি সরবরাহ প্রায় শূন্যের কোঠায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জীবন রক্ষাকারী জরুরি ঔষধ বা সাধারণ খাবার জোগাড় করতেও তাদের হন্য হয়ে ঘুরতে হচ্ছে। সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ, যাদের গত কয়েকদিন ধরে কোনো উপার্জন নেই। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো হোয়াইট হাউসকে সতর্ক করেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক ও সামরিক চাপের মুখে এমন পদক্ষেপ নিতে পারেন যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য হওয়া সমঝোতা দুর্বল করে দিতে পারে কিংবা পুরো শান্তি প্রক্রিয়ায় ভণ্ডুল করে দিতে পারে। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে যে ইসরায়েলি নেতৃত্বের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়ছে, বিশেষ করে লেবাননে চলমান সামরিক অভিযান বন্ধ না করার জন্য জোটসঙ্গী কট্টর ডানপন্থী দলগুলো নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করছে। ওয়াশিংটনের আশঙ্কা, এই চাপের ফলে ইসরায়েল এমন সামরিক বা কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে যা যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার বাস্তবায়নকে বাধাগ্রস্ত করবে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান একটি 14 দফা সমঝোতায় পৌঁছায়, যেখানে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, উত্তেজনা কমানো, ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সমঝোতার ভিত্তিতে আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা চালানোর পরিকল্পনা রয়েছে। তবে ইসরায়েল শুরু থেকেই এই প্রক্রিয়া নিয়ে সন্দিহান। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সমঝোতার পূর্ণাঙ্গ পাঠ দেখতে চাইলেও ওয়াশিংটন তা প্রকাশ্যে অনাগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। গত শুক্রবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে আরও অন্তত 5 জন নিহত হয়েছেন বলে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।